আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন ইসলাম আসাদ লেখাপড়া করছি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আজকে তোমাদের পড়াবো কেমিক্যাল রিঅ্যাকশন, যেটা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে এই অধ্যায়ের যত ধরনের এমসিকিউ পসিবল সবকিছু তুমি ক্লিয়ার হয়ে যাবা। সো আমাদের ফার্স্ট স্লাইডে যাই। হ্যাঁ, কি বলছে? গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? আচ্ছা, গ্রিন কেমিস্ট্রির অনেকগুলো নীতি আছে, আর তার মাঝখানে সব থেকে তাৎপর্য হচ্ছে হাইস্ট অ্যাটম ইকোনমি, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। দেখো তো এই অপশনটা গ নাম্বারের সাথে মিলে যায় না, সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট অন, কি বলছে? উভয়মুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো ড্যাশ। উভয়মুখী বিক্রিয়ার মোট 4টা বৈশিষ্ট্য আছে মেজর। এগুলো হচ্ছে: 1 নাম্বার, বিক্রিয়া কখনো শেষ হয় না। বিক্রিয়া শেষ হয় না। 2 নাম্বার, উভয় দিকে বিক্রিয়ার হার সমান হয়। উভয় দিকে হার সমান হয়। 3 নাম্বার, বিক্রিয়ক এবং উৎপাদ উভয়েই সাম্যাবস্থায় আসতে চায়। সাম্যাবস্থায় আসার প্রবণতা। লাস্ট ওয়ান, প্রভাবকের ভূমিকাহীনতা। হীনতা। চলো এখন আমরা টেস্ট করি। ক নাম্বারে কি বলছে? বিক্রিয়াটি শেষ হয়। দেখো তো এটা কি 1 নাম্বারকে ডিসমিস করে না, সো ক নাম্বার অ্যান্সার হবে না। সেকেন্ড ওয়ানে আসো। উভয় দিকে বিক্রিয়ার হার সমান হয় না বলছে, কিন্তু আমরা কি জানি বিক্রিয়ার হার সমান হয়, সো এটা সেকেন্ড পয়েন্টকে স্যাটিসফাই করে না, এই জন্য এটাও হবে না। থার্ড অন, সাম্যাবস্থায় আসার প্রবণতা। দেখো তো এইটা কি থার্ড পয়েন্টকে স্যাটিসফাই করে না, সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট অনে আসো। বলছে PCl5 গ্যাস ভেঙে PCl3 এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ায় ডেল এইচ পজিটিভ, তার মানে কি এটা একটা তাপ হারি বিক্রিয়া, তাই তো? ওকে, কি বলছে? বিক্রিয়াটিতে চাপ হ্রাস করলে কি হবে? আচ্ছা, ফার্স্টে আমরা বিক্রিয়াটা লিখি। PCl5 ভাঙলে কি তৈরি হবে? PCl3 প্লাস ক্লোরিন গ্যাস, তাই তো? আচ্ছা, একটা বিক্রিয়ায় চাপের প্রভাব কখন থাকবে বলো তো? তখন ওই বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদে সংখ্যায় পার্থক্য থাকবে। ওকে, এখন দেখো তো এই বিক্রিয়ায় PCl5 কত মোল আছে? 1 মোল। তাহলে বিক্রিয়ক মোট কত মোল হচ্ছে? 1 মোল। উৎপাদে PCl3 কয় মোল? 1 মোল। আর ক্লোরিন গ্যাস কত? 1 মোল। মানে মোট কত হচ্ছে এখানে? 2 মোল, তাই কিনা? তাহলে উৎপাদে মোল সংখ্যা বেশি নাকি বিক্রিয়কে মোল সংখ্যা বেশি? উৎপাদে, তাই তো? আর যেই বিক্রিয়ায় উৎপাদে মোল সংখ্যা বেশি হয় সেই বিক্রিয়ায় চাপ কমালে বিক্রিয়া সম্মুখমুখী হয়। সম্মুখমুখী মানে কি বলো? বিক্রিয়ক হ্রাস পায়, উৎপাদ বৃদ্ধি পায়, সাম্যের অবস্থান ডান দিকে সরে যায়, সাম্যাঙ্ক বৃদ্ধি পায়। আইডিয়া ক্লিয়ার? অন দ্য আদার হ্যান্ড, এইরকম বিক্রিয়ায় যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? বিক্রিয়াটা পশ্চাৎমুখী হইতো। পশ্চাৎমুখী বিক্রিয়া কি হয় বলো? বিক্রিয়ক তৈরি হয়, উৎপাদ হ্রাস পায়, বিক্রিয়া বামে সরে আসে, সাম্যের অবস্থান ডানে যায়, সরি সাম্যাঙ্ক হ্রাস পায় আর কি। ঠিক আছে, সো আমরা প্রথম পয়েন্টে টেস্ট করি। হ্যাঁ, 1 নম্বরে কি বলছে?
ক্লোরিন গ্যাস এর পরিমাণ বৃদ্ধি পায়। ক্লোরিন গ্যাস কি উৎপাদ না? আর আমরা কি জানি এই ধরনের বিক্রিয়ায় উৎপাদ বৃদ্ধি পায়, সো 1 নাম্বার হবে। ওকে, ক্রিয়া সম্মুখমুখী হয়, এইটা দেখো প্রথমেই বলা আছে, তার মানে কি 2 নাম্বারও হবে। তারপর কি বলছে, বিক্রিয়ার কেপি এর মান বৃদ্ধি পায়। ইয়েস, সাম্যাঙ্ক কি হয়, বৃদ্ধি পায় না? কেপি কে সাম্যাঙ্ক বলা হয়, সো 3 নাম্বারও হবে। তার মানে এই বিক্রিয়ার মোট অ্যান্সার কত, 3টাই, সো 1 2 3। নেক্সট অন, কি বলছে, তাপহারী বিক্রিয়া হলো। চলো তার আগে আমরা তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া কি এটা আগে একটু ক্লিয়ার হই। হ্যাঁ, আচ্ছা, এক্স একটা বিক্রিয়ক। হ্যাঁ, এই বিক্রিয়কটা ওয়াই উৎপাদে পরিণত হচ্ছে, আর এক্স থেকে ওয়াই পরিণত হওয়ার সময় তাপ বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ তাপ। এটাকে বলি আমরা তাপ হারি বিক্রিয়া, হারি বিক্রিয়া। ঠিক আছে, এখন তুমি এই তাপটাকে যদি রাইট সাইডে নিয়ে যাও তাহলে কি হবে দেখো তো, ওয়াই মাইনাস তাপ না, তাই তো? এই জন্য তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ এর ভ্যালু হয় অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, এখন তাপ উৎপাদিত, সরি, নাম্বার দেখো কি বলছে, তাপ হারি বিক্রিয়া হলো নিচের ড্যাশ। আচ্ছা, ফার্স্ট অফ অল তাপ হারি বিক্রিয়াটা কি? যখন একটা বিক্রিয়ক এক্স উৎপাদ ওয়াই পরিণত হতে নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি অপসারণ করে, তখন তাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। ওকে, এইটা কি মিন করে, তুমি যদি তাপটাকে ডান সাইডে পাঠিয়ে দাও কি হয়ে যাবে দেখো তো, এক্স থেকে ওয়াই আর পজিটিভ তাপ হয়ে যাবে না? ইয়েস, এই জন্য তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ এর ভ্যালু হয় অলওয়েজ পজিটিভ। ওকে, অন দ্য আদার হ্যান্ড, এক্স থেকে যদি ওয়াই তৈরি হইতে নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়, এটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার তাপটাকে তুমি যদি ডান পাশে পাঠিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো তো, এক্স থেকে ওয়াই তৈরি হয়েছে আর তাপ নেগেটিভ হয়ে যাচ্ছে, এই জন্য তাপ হারি বিক্রিয়ার ডেল এইচ হয় নেগেটিভ। এখন আমাদের যেহেতু তাপ হারি বলছে, সো আমরা কি করব, ফার্স্টে ট্রাই করব। দেখো, বিক্রিয়ক তাপ উৎপন্ন করছে, কিন্তু আমরা তাপ হারি বিক্রিয়া কি জানি, বিক্রিয়ক তাপ হ্রাস করে, সো 1 নাম্বার হবে না। আর 1 নাম্বার না হইলে 2 আর 3 কিন্তু এমনিই হবে, পরীক্ষায় এরকম করে আনসার করা যায়। ঠিক আছে, তারপরও আমরা টেস্ট করব। দেখো, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে, ডেল এইচ কি পজিটিভ, তাপ হারি বিক্রিয়া ডেল এইচ কি ছিল পজিটিভ ছিল, সো 2 নাম্বার অ্যান্সার হবে। 3 নাম্বার দেখো, বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হয়েছে আর উৎপাদে তাপ পজিটিভ, উৎপাদে তাপ পজিটিভ, এটা কার ধরন দেখো, তাপ হারি বিক্রিয়ার না, সো 3 নাম্বার অ্যান্সার হবে, অর্থাৎ 2 আর 3। হোপফুলি কনসেপ্ট ক্লিয়ার। এই কনসেপ্টে হোপফুলি অন্য কোনো ম্যাথও করতে পারবা। 5 নম্বরে আসো, কি বলছে, কার্বন মনোক্সাইড গ্যাস 1 মোল, মানে 1 মোল বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করে, তাহলে আমাকে বলো বিক্রিয়কে মোট মোল সংখ্যা কত? 2 মোল না? অপরদিকে উৎপাদে মোট মোল সংখ্যা কত? 2 মোল। ওকে, এই বিক্রিয়ার ডেল এইচ পজিটিভ, তার মানে কি বিক্রিয়াটি কি বলতো, বিক্রিয়াটি কি তাপ হারি না? এখন 1 নম্বর কি বলছে, তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। ইয়েস, তাপহারী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এই বিক্রিয়ায় টেম্পারেচার বা তাপমাত্রা বাড়াবা, বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে বা সম্মুখমুখী হবে, আর সামনের দিকে অগ্রসর হলে কি হয়, সাম্যের অবস্থান ডানে সরে যায়, সাম্যাঙ্ক বৃদ্ধি পায়, উৎপাদ হ্রাস পায়, বিক্রিয়ক বৃদ্ধি পায়। অন দ্য আদার হ্যান্ড,
তাপহারী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে কি হবে, এর রিভার্সটা, অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। বিক্রিয়া ডানের পরিবর্তে বামে সরে যাবে, সাম্যাঙ্ক হ্রাস পাবে, উৎপাদ বৃদ্ধি পাবে, বিক্রিয়ক কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, সো আমাদের ফার্স্টে কি বলছিল, তাপমাত্রা বাড়ালে কি হয়, সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। দেখো তাপমাত্রা বাড়ানো হয়েছে, সাম্যাবস্থা কি হয়েছে, ডান দিকে সরে গেছে না। সো 1 নাম্বারটা ঠিক আছে। 2 নাম্বার দেখো কি বলছে, চাপ বাড়ালে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। আমরা কি জানি, যে বিক্রিয়ায় ডেল এন শূন্য, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকে না। দেখো আমরা ফার্স্টেই বের করছিলাম বিক্রিয়ক কত মোল, 2 মোল, উৎপাদ কত মোল হয়, 2 মোল। তার মানে এই বিক্রিয়ার ডেল এন কত, শূন্য, অর্থাৎ কোনো মোল সংখ্যার পরিবর্তন নাই, অর্থাৎ চাপেরও কোনো পরিবর্তন নাই, চাপ ফিক্সড। তো 2 নাম্বার ঠিক আছে। 3 নাম্বারে আসো, কি বলছে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। শোনো, একটা বিক্রিয়া তাপহারী তাপ উৎপাদী যাই হোক, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে অবশ্যই সম্মুখমুখী হয়। সম্মুখমুখী হইলে কি হয়, এটা অবশ্যই তোমরা এই পয়েন্ট থেকে দেখে আসছো, তাই না? তাহলে অন দ্য রিভার্স, বিক্রিয়কের ঘনমাত্রা কমালে কি হবে, পশ্চাৎমুখী হবে, বিক্রিয়াটা এই টাইপের হয়ে যাবে, তাই তো। এখন ঘনমাত্রা কি করা হয়েছিল, বাড়ানো হয়েছিল না, তার মানে 1 নাম্বার পয়েন্ট স্যাটিসফাই হবে, বিক্রিয়া সম্মুখমুখী হবে, অর্থাৎ 3 নাম্বার অপশনটা ভুল। অ্যান্সার হচ্ছে 1 আর 2, এই নাম্বারটা। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। নেক্সট অন, কি বলছে, সাম্য ধ্রুবক কারা, কেপি, কেসি, কেডব্লিউ, এইগুলা, তাই না? এইগুলার মান নিম্নের কোনটির ওপর নির্ভর করে, এটা অলওয়েজ হয় তাপমাত্রা বা টেম্পারেচার, এটা মুখস্থ রাখবা। হচ্ছে খ। 7 নম্বরে আসো, কি বলছে, নিচের কোন সম্পর্কটি সঠিক, কেপি আর কেসি এর মাঝখানে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি ডেল এন। এখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, কি হচ্ছে টেম্পারেচার, এন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। হ্যাঁ, এখন দেখো অপশনে কোনটা মিলে যায়, খ নাম্বার না, সো অ্যান্সার হচ্ছে খ নাম্বারে। আসো, কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে ত্রিভুজটা দিতে পারো, নিচের কোন বিক্রিয়ায় ডেল এন ইজ গ্রেটার দেন 0। ওকে, একটা সূত্র মাথায় রাখবা, সেটা হচ্ছে ডেল এন সমান লেখা যায় পদে মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কে মোট মোল সংখ্যা। ঠিক আছে, এখন ফার্স্ট এমসিকিউ ট্রাই করি। হ্যাঁ, এইখানে বিক্রিয়কে মোট মোল সংখ্যা কত, 1 মোল। আচ্ছা, উৎপাদে মোট মোল সংখ্যা কত, 2 মোল, তাই না? তাহলে এই বিক্রিয়ার ডেল এন কি হবে বলো, উৎপাদ 2 মোল বিয়োগ বিক্রিয়ক 1 মোল, কত হচ্ছে, 1 না। এখন 1 কি 0 থেকে বড়, অবশ্যই বড়, তার মানে কি এই বিক্রিয়ার ডেল এন 0 থেকে বড়, অ্যান্সার কয় হবে। আমরা অন্যগুলা টেস্ট করব। হ্যাঁ, খ নাম্বার দেখো, বিক্রিয়কের মোল সংখ্যা কত, 2 মোল এখানে, আর অক্সিজেন 1 মোল, মোট কত হচ্ছে, যোগ করলে 3 মোল পাবা। উৎপাদে মোট মোল সংখ্যা কত, 2 মোল। তাহলে তুমি যদি ডেল এন বের করো, তাহলে উৎপাদ বিয়োগ বিক্রিয়ক 3 মোল, মোট কত হচ্ছে -1। -1 কি 0 থেকে বড় না, 0 থেকে ছোট, তার মানে কি এটা স্যাটিসফাই করে না, সো খ নাম্বার অ্যান্সার হবে না। হাইড্রোজেন 1 মোল, আয়োডিন 1 মোল, তাহলে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত হচ্ছে, 2 মোল। উৎপাদে কত, 2 মোল, 2 থেকে 2 বাদ দিলে অ্যান্সার কত হবে,
শূন্য, যা শূন্য থেকে বড় বা ছোট না, সো গ নাম্বারও হবে না। নাইট্রোজেন 1 মোল আর হাইড্রোজেন 3 মোল, তাহলে বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত হচ্ছে? 4 মোল। উৎপাদে কত মোল? 2 মোল, তাই না? আমরা কি পড়ছি? উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, 2 থেকে 4 বাদ দিলে -2। এটা কি শূন্য থেকে বড় নাকি ছোট? ছোট। তার মানে এটাও আমাদের del n greater than 0 সমর্থন করে না, সো অ্যান্সার অবশ্যই কি হবে? ক। হোপফুলি del n এর ব্যাপারটা ক্লিয়ার, আর del n বুঝতে পারলে অনেকগুলা ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। 9 নাম্বার দেখো কি বলছে, AB2 একটা গ্যাস। আচ্ছা থাক, 2 একটা গ্যাস, এটা আছে হাফ মোল। এইটা ভেঙে কি তৈরি হয়েছে? 1 মোল AB3, তাই তো? আচ্ছা, ফার্স্টে আমাকে বলো এই বিক্রিয়ার del n কত? তোমরা লাস্ট ম্যাথে পড়ে আসছো del n সমান কি ছিল? উৎপাদে মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কে মোল সংখ্যা, তাই কিনা? এই বিক্রিয়ায় উৎপাদে মোল সংখ্যা কত? 1 মোল। থাক, বিয়োগ বিক্রিয়কে AB2 আছে 1 মোল আর B2 আছে কতটুকু? হাফ মোল। মোট কত হচ্ছে? 1 আর হাফ যোগ করলে কত হয় বলো তো? এটা কি 3/2 না? তাহলে বিক্রিয়ক হচ্ছে 3/2 মোল। এইবার ক্যালকুলেট করো, 2 লসাগু নিলে 2 অক্ষে 2 থেকে 3 বাদ দিলে -হাফ, অর্থাৎ এই বিক্রিয়াটার del n এর ভ্যালু হচ্ছে -হাফ। এখন কেপি আর কেসি এর একটা সম্পর্ক পড়াইছি আমি একটু আগে। কেপি সমান কি ছিল? কেসি ইন্টু আরটি del n, তাই কিনা? এইবার জাস্ট কি করবা? del n এর ভ্যালুটা বসাই দাও, -হাফ, অ্যান্সার হয়ে যাবে। দেখো তো এই অ্যান্সারটা কয় নাম্বারের সাথে মিলে যায়? নাম্বার না, সো অ্যান্সার ইজ বি। তারপর 10 নাম্বারটা একটু পরে করাই, ঠিক আছে? এটি একটু হার্ড। নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1 গুণ 10^14 হলে হাইড্রোনিয়াম আয়নের মান নিচের কোনটি? আচ্ছা, তুমি যদি 2 অণু পানিকে ভাঙাও তাহলে কি পাবা? হাইড্রোনিয়াম আয়ন 1 মোল, আর কি পাবা? 1 মোল হাইড্রোক্সিল আয়ন, তাই তো? আচ্ছা, তোমরা কেডব্লিউ সমান পড়ে আসছো যে উৎপাদের ঘনমাত্রা টু দি পাওয়ার উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার বিক্রিয়কের মোল সংখ্যা। তাই যদি হয়, এখন দেখো এইখানে উৎপাদকে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করা হয়। 1 মোল আছে না, পাওয়ার কত হবে তাহলে? 1 মোল। অ্যাজ দ্য সেম ওয়ে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? OH নেগেটিভ, আর এটা মোল সংখ্যা কত? 1 মোল। ওকে, ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এই বিক্রিয়ার বিক্রিয়ককে পানি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা H2O থার্ড ব্র্যাকেটে আটকায় দাও। এটা কত মোল আছে? 2 মোল না, তাহলে পাওয়ার কত হবে? 2। পানি নর্মাল ফেজে কি অবস্থায় থাকে? লিকুইড বা তরল, তাই তো? তরল কোনো কিছুর কেডব্লিউ কি বের করা যায়? নট রিয়েলি। এই জন্য পানিকে আমরা রাখবো না, এটার ঘনমাত্রা হবে অন মোলারিটি। তাহলে কেডব্লিউ সমান কি লিখতে পারতেছো? হাইড্রোনিয়াম আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়ন, তাই তো? আচ্ছা, এখন দেখো হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উভয়ের মোল সংখ্যা কত? 1 না, তার মানে কি এদের রেশিও সমান। এই জন্য হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল লেখা যায় হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে কেডব্লিউ সমান কি পাচ্ছি আমরা? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ার্ড। আলটিমেটলি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত পাচ্ছ বলো তো? √KW, বা কি লেখা যায়? √1 গুণ 10^14, যেটা হয় 10^7। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
দেখো তো এই অপশনটা কোথায় আছে? খ নাম্বারে না? সো অ্যান্সার হবে খ। তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে রিটেনে খ নাম্বারে যে পানির KW ইকুয়াল 1 গুণ 10 ইনভার্স 14 ব্যাখ্যা করো। তোমরা এরকম লিখে দিবা, ইনশাল্লাহ 2 পাবা। ঠিক আছে, নেক্সট অন। কি বলা হয়েছে? কোনটির তীব্রতা সবচেয়ে বেশি? আচ্ছা, দুইটা কথা মাথায় রাখবা। প্রথম কথা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি, আর তীব্রতা তত বেশি। আবার জারণ মান সেম থাকলে, জারণ মান সেম হলে হ্যালোজেনের ক্ষেত্রে, হ্যালোজেনের জন্য কেন্দ্রীয় মৌলের আকার বাড়লে তীব্রতা বাড়বে। আর অর্থাৎ হ্যালোজেন ব্যতীত অন্য যে কোনো গ্রুপের ক্ষেত্রে আকার বাড়লে তীব্রতা কমবে। হোপফুলি আইডিয়া ক্লিয়ার? ওকে, এখন তাহলে আসো। আমরা জানি অক্সিজেনের নর্মাল স্টেজে জারণ মান কত? -2 না? কয় অণু আছে? এটা 3 অণু আছে, তাহলে 3 দুগুণে কত পাচ্ছ? -6। 2 অণু হাইড্রোজেনের জন্য চার্জ কত হয়? +2। তাহলে সেলিনিয়ামের চার্জ কত হবে? অবশ্যই 6 থেকে 2 বাদ দিলে 4। আইডিয়া ক্লিয়ার? নেক্সট ওয়ানে আসো। 4 অণু অক্সিজেনের চার্জ কত? -8। একটা হাইড্রোজেনের +1। 8 থেকে 1 বাদ দিলে কত হয়? +7 পাচ্ছ, তাই তো? অ্যাজ দ্য সেম ওয়ে ক্লোরিনের জারণ মান হবে +7, আয়োডিনের জারণ মান হবে +7। ফার্স্ট অফ অল প্রথম পয়েন্ট দেখো কি বলছে, কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি হলে তীব্রতা বেশি হবে। যেহেতু সেলিনিয়ামের চার্জ +4, এজন্য এটা কি হবে? এটা হবে সব থেকে দুর্বল অ্যাসিড, সব থেকে দুর্বল, এজন্য এটা আগেই বাদ। এখন আসো, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন প্রত্যেকটারই কি চার্জ +7 না? অর্থাৎ চার্জ সেম। এবং ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন প্রত্যেকটাই কি হ্যালোজেন না? আমরা কি পড়ছিলাম? হ্যালোজেনের কেন্দ্রীয় মৌলের আকার বাড়লে তীব্রতা বাড়ে। তাহলে ব্রোমিন, ক্লোরিন আর আয়োডিনের মাঝখানে আয়োডিনের আকার বেশি, এই জন্য তীব্রতা কি হবে? সব থেকে বেশি হবে। সো অ্যান্সার ইজ ঘ। নাম্বার, এইটা কি বলছে? সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? আমরা আগের পেজের রুলসগুলো এলো করব, ঠিক আছে? কেন্দ্রীয় মৌলের জারণ মান দেখব, সেইখান থেকেই ব্যাখ্যা করব। ওকে, দেখো ক নাম্বারই কি বলছে? অ্যাসিড, তাই না? অক্সিজেনের জন্য কত হয়? 3 অণুর জন্য -6, হাইড্রোজেন 3 অণুর জন্য +3। তাহলে কেন্দ্রীয় মৌলের চার্জ কত হচ্ছে? +3। অক্সিজেন 4 অণুর জন্য -8, হাইড্রোজেন 1 অণুর জন্য +1, নাইট্রোজেনে কত হচ্ছে? +7। কিন্তু নাইট্রোজেন +7 এরকম জারণ মান কখনো দেখছো? দেখো নাই, এর জন্য এটা এমনি হবে না, এটা আগেই বাদ। ফসফরাস অ্যাসিড, অক্সিজেনের জারণ মান হচ্ছে -6, হাইড্রোজেনের +3, তাহলে ফসফরাসে কত হচ্ছে? +3। ওকে, আবার হাইপোক্লোরিক অ্যাসিড, অক্সিজেনের জারণ মান -6, হাইড্রোজেনের +1, তাহলে ক্লোরিনে কত হচ্ছে? +5। দেখো এইটার জারণ মান সর্বোচ্চ, তার মানে কি এটা হবে সব থেকে বেশি তীব্র, তার মানে এটা দুর্বল না। বাকি আছে এইটা আর এইটা। এখন বোরন আর ফসফরাস এই দুটো কি হ্যালোজেন? হ্যালোজেন না। আর হ্যালোজেন যদি না হয়, আগের পেজে আমরা পড়ে আছি দেখো, অন্যান্য কিছুর জন্য আকার বাড়লে কি হবে? তীব্রতা কমবে। এখন আমি দেখব বোরন আর ফসফরাসের মাঝখানে আকার বেশি কার? ফসফরাসের না? তাহলে ফসফরাসের তীব্রতা কি হবে? সব থেকে কম। হোপফুলি আইডিয়া ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। নেক্সট অন বলছে
অ্যাসিডের শক্তির কোন ক্রমটি সঠিক? আচ্ছা, ফার্স্ট এমসিকিউটা দেখো, এইখানে সালফারের চার্জ হচ্ছে +4, ক্লোরিনের চার্জ -1, এখানে মেবি ClO4 হবে, লিখতে মিসিং করছে, হ্যাঁ, আর এখানে চার্জ হবে +7, ঠিক আছে। এখানে কত হবে, 3 দুগুণে -6, হাইড্রোজেনের +1, তাহলে কত পাচ্ছ, +5, ফসফরিক অ্যাসিড কত হবে, এটা +5ই হবে, ক্যালকুলেট করে নিবা। দেখো আমরা কি বলছিলাম, যার চার্জ বেশি সে বেশি শক্তিশালী, তাই কি না? সেই হিসাবে পারক্লোরিক অ্যাসিড কি এটার আগে হওয়া উচিত ছিল না? বাকিগুলো দেখা লাগবে না, তুমি এটা দেখো, পারক্লোরিক অ্যাসিড অবশ্যই সালফিউরাস অ্যাসিডের আগে হওয়া দরকার ছিল, তার মানে কি এটা অবশ্যই ভুল, বাদ। নেক্সট ওয়ানে আসো, নাইট্রোজেনের +5, ফসফরাসের +5, ওকে, সালফিউরাসের কত, +4, ClO4 হবে, ঠিক আছে, এটা +7 হবে। আর দেখো এই দুটো কম্পেয়ার করো, এই ClO4 কি আগে হওয়া উচিত ছিল না, তাই কি না? তার মানে কি এটা অবশ্যই হবে না, বাদ। গ নাম্বারে আসো, এই ClO4 এ ক্লোরিনের চার্জ +7, তাই না, নাইট্রোজেনের +5, তার মানে ঠিক আছে। আচ্ছা, ফসফরাসের কত, +5, এখন ফসফরাস আর নাইট্রোজেন এই দুইটারই কি চার্জ সেম না? আমরা কি পড়ছিলাম, চার্জ সেম হলে যদি হ্যালোজেন না হয়, যার আকার কম হবে সে বেশি তীব্র, তাহলে নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস, তাই তো নাকি? তার মানে এটাও ঠিক আছে। তারপরে আসো, এইখানে সালফারের চার্জ কত, +4, 5-এর থেকে ছোট কে, 4 না, তার মানে কি এই সিকোয়েন্সটাও ঠিক আছে। সো অ্যান্সার ইজ গ। Hopefully idea cleared. ওকে, নেক্সট অন, কি বলছে, 0.05 মোলারিটি সালফিউরিক অ্যাসিডের POH কত? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড এটা কি একটা পিওর অ্যাসিড না, বলো, অ্যাসিড, আর অ্যাসিডের ফার্স্টে পিএইচ পাওয়া যায়, তারপরে আমরা POH বের করতে পারি, তাই তো? আচ্ছা, তার আগে আমাকে বলো H2SO4 এটা কি তীব্র অ্যাসিড না? হ্যাঁ, তীব্র অ্যাসিড, কেমনে বুঝবো এটা? দেখো, অক্সিজেনের চার্জ কত, -8, হাইড্রোজেনের কত, +2, সালফারের কত হয় তাইলে +6, আর সালফারের সর্বোচ্চ জারণ মান হয় +6, তার মানে কি এটা সব থেকে তীব্র অ্যাসিড সালফারের। আচ্ছা, তীব্র অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ ভেঙে যায়, এখানে হাইড্রোজেন কত অণু আছে, 2 অণু আছে না, তাহলে 2 অণু হাইড্রোজেন আয়ন রিলিজ করবে এটা, আর কি পাচ্ছি, সালফেট 2 নেগেটিভ। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.05 মোলারিটি, তাই না, এটা এখানে 1 মোল আছে, এইটার তুলনায় হাইড্রোজেন আয়ন কত গুণ আছে, দ্বিগুণ না, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে, 2 গুণন 0.05, সালফেট আমাদের লাগবে না, কাউন্টেবল না। তাহলে আসো, আমাদের এই বিক্রিয়ায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পাচ্ছি আমি, 5 দুগুণে 10, তার মানে কত হচ্ছে 0. তাই তো, ওকে। তাহলে পিএইচ এর সংজ্ঞা কি পড়ছিলা, -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কি লেখা যায়, -log অফ 0.1, ক্যালকুলেট করে নিবা, দেখো কত হয়, এটা অলমোস্ট 1.3 হবে, শিওর থাকো। এখন আসো, আমরা H2SO4 এর কি পেয়ে গেছি, পিএইচ পেয়ে গেছে না, ইয়েস। এখন পিএইচ আর পিওএইচ এর মাঝখানে একটা সম্পর্ক ছিল, এটা কত, এটা হচ্ছে 14, আমরা যেহেতু পিএইচ জানি, আমরা কি পিওএইচ বের করতে পারবো না, অবশ্যই 14 - পিএইচ হবে, তাই না? 14 থেকে 1.3 বাদ দাও, কত হচ্ছে 12.7, সো অ্যান্সার ইজ সি। নেক্সট অন, কি বলছে, কোন লবণটির জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি? এইটা মাথায় রাখবা যে কার্বনেট লবণগুলোর
পিএইচ 7 থেকে অলওয়েজ বেশি হয়। এখন দেখো এই চারটার মাঝে কার্বনেট কোথায় আছে? গ নাম্বারে। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট অন, এটা একটু পরে করি আমরা ম্যাথ। বলছে নিচের কোন যৌগটি দিয়ে বাফার দ্রবণ তৈরি করা হয়? আচ্ছা, বাফার নরমালি দুই প্রকার হয়। বাফার দুই প্রকার, সিডিও বাফার। এই ধরনের বাফারে একটা দুর্বল অ্যাসিড আর ওই অ্যাসিডের লবণ থাকে। এটা হচ্ছে ক্ষারীয় বাফার। এখানে দুর্বল ক্ষার, ওই ক্ষারের লবণ থাকে। ফার্স্ট ওয়ান দেখো, নাইট্রাস অ্যাসিড, তাই না? এটা কি নাইট্রাসের একটা অ্যাসিড না? আর নাইট্রাস অ্যাসিড কি হয়? একটা দুর্বল অ্যাসিড। এটা তোমরা পড়ে আসছো, তাই তো? আচ্ছা, এখন নাইট্রাস অ্যাসিডের নাইট্রাস আয়নের লবণকে সোডিয়াম নাইট্রাস না? ইয়েস, তার মানে কি আমরা কি পাইছি বলো? একটা দুর্বল অ্যাসিড পাইছি আর ওই অ্যাসিডের লবণ পাইছি, তাই কিনা? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক। আমরা পরের গুলো চেক করি। হ্যাঁ, HCl, এটা কি তীব্র অ্যাসিড না? আর তীব্র অ্যাসিডের কখনো বাফার হয় না, সো এটা বাদ। নাইট্রিক অ্যাসিড, এটা কি তীব্র অ্যাসিড না? তীব্র অ্যাসিডের বাফার হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি তীব্র ক্ষার না? তীব্র ক্ষারের বাফার হয় না। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। এখন কি বলা হয়েছে? নিচের কোনটি অম্লীয় বাফার দ্রবণ? আচ্ছা, এখানে কি আছে? HCl আছে। HCl কি তীব্র অ্যাসিড না? আর তীব্র অ্যাসিড কখনো কি বাফার তৈরি করতে পারে? অবশ্যই না, সো এটা এমনি হবে না, তাই তো? ওকে, পরেরটায় আসো। কি বলছে? 30 ml 0.1 মোলারিটি ইথানোয়িক অ্যাসিড। ফার্স্ট অফ অল, ইথানোয়িক অ্যাসিড একটা উইক অ্যাসিড, সো এটার বাফার হবে। আর ওই অ্যাসিডের ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? দেখো, একটা হ্যাক্স মাথায় রাখো। তোমরা ম্যাথ না করে এই টাইপ এমসিকিউ করতে পারো। দেখবা তুমি যেই অ্যাসিডটা নিচ্ছ ওই অ্যাসিডের আয়তন, ঘনমাত্রা যদি ওই অ্যাসিডের ক্ষারের সমান হয় তাহলে সেটা হবে বাফার দ্রবণ। ঠিক আছে? তাহলে দেখো ইথানোয়িক অ্যাসিড আছে কত? 30 ml 0.1 মোলারিটি। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 30 ml 0.1 মোলারিটি। তার মানে কি অ্যান্সার হবে খ। বাকিগুলো দেখার দরকার নাই। দেখো এইখানে ইথানোয়িক অ্যাসিড আছে 30 ml আর সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 20 ml। তার মানে কি এটা এমনি পসিবল না। পরেরটাও সেম। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। নেক্সট অন, কি বলছে? কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? নরমালি কেসি এর মান হয় 0 থেকে বড় এবং 1 থেকে, সরি, 0 থেকে বড় এবং অসীমের থেকে ছোট। অর্থাৎ কেসি এর মান কখনো 0 বা অসীম হতে পারবে না। তো কেসি এর মান কি 1 হতে পারে? হইতেই পারে। এর মান প্রভাবের উপর নির্ভর করে, এটা হবে না। চাপের উপর নির্ভর করে না। এর মান কি অসীম হতে পারে? অবশ্যই না, তার মানে এটাও বাদ। অ্যান্সার কয় হবে? নেক্সট অন, কি বলছে? দুর্বল অম্লের বের করতে বলছে, তাই না? আচ্ছা, দুর্বল অম্লের ক্ষেত্রে এ সমান লেখা যায় সি আলফা স্কোয়ার, যেখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, সি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এর বিয়োজন মাত্রা বের করতে বলছে না, মানে কি আলফা বের করতে বলছে। তাহলে আলফাকে যদি সাইড ওভার করো কি পাচ্ছ? রুট ওভার কে এ বা সি। দেখো তো কোনটার সাথে মিলে যায়। এর সাথে, তাই তো? সো অ্যান্সার ইজ ক। নেক্সট অন,
বলছে নিচের কোন বিক্রিয়ায় কেপি ইকুয়াল কেসি হবে, তাই না? আচ্ছা, একটা কথা মাথায় রাখবা, যেই বিক্রিয়ায় ডেল এন ভ্যালু শূন্য হয় সেই বিক্রিয়ার কেপি আর কেসি নর্মালি সমান, ঠিক আছে? পরে আসো, আমি টেস্ট করি ডেল এন এর মান কোথায় শূন্য। ডেল এন সমান কি পড়ছিল বলো তো? উৎপাদের মোল সংখ্যা বিয়োগ কি ছিল? বিক্রিয়কের মোল সংখ্যা, তাই কিনা? ফার্স্ট এমসিকিউতে আসো, এ টু আছে 1 মোল, বি টু আছে 1 মোল, বিক্রিয়কে মোট মোল কত? 2 মোল, উৎপাদে মোট মোল কত? 2 মোল, 2 থেকে 2 বাদ দিলে শূন্য। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ। আমরা পরেরগুলো চেক করি, দেখো এ টু আছে 1 মোল, বি টু আছে 3 মোল, বিক্রিয়ক মোট কত মোল হচ্ছে? 4 মোল, উৎপাদ কয় মোল আছে এখানে? 2 মোল, কম বেশি আছে না? তার মানে কি এটা কেপি ইকুয়াল কেসি হবে না। সি নাম্বারও সেম, ডি নাম্বারও সেম টাইপেরই। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। কি বলছে? কোন দ্রবণের পিএইচ 1.5 হলে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? আচ্ছা, পিএইচ সমান কি পড়ছো বলো তো? মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই কিনা? তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান কি লেখা যায়? অ্যান্টি লগ অফ মাইনাস পিএইচ, তাই তো? এইটাকে এরকম করে লেখা যায় 10 ইনভার্স পিএইচ। সো 10 টু দি পাওয়ার কত এখানে? মাইনাস 1.5 ক্যালকুলেট করবা, যেটা হবে সেটা অ্যান্সার। ওকে, নেক্সট অন। কি বলছে? নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন থেকে 2 অণু অ্যামোনিয়া বিক্রিয়ার কেপি এর একক কোনটি, তাই না? আচ্ছা, কেপি এটা কেন পাওয়া যায় বলো তো? এটাকে বলা হয় চাপের জন্য সৃষ্ট, ঠিক আছে, বা কনস্ট্যান্ট ফর প্রেসার। চাপের একক কি হয় নর্মালি? অ্যাটমসফিয়ার, তাই তো? আচ্ছা, এখন এইটি বিক্রিয়ার একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? এখন আমাদের ডেল এন বের করতে হবে। ডেল এন সমান কি পড়ছো? উৎপাদে মোল বিয়োগ বিক্রিয়কে মোল, তাই তো? এখন এই বিক্রিয়ায় বিক্রিয়কে মোট মোল কত? দেখো নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন 3 মোল, মোট কত হচ্ছে? বিক্রিয়ক হচ্ছে 4 মোল, উৎপাদ কয় মোল আছে? 2 মোল। তুমি 2 থেকে 4 বাদ দাও, কত হচ্ছে? -2। তাহলে একক কি হবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 বা পার অ্যাটমসফিয়ার স্কয়ার্ড। দেখো ডি নাম্বার অ্যান্সার। খুব ক্লিয়ার। নেক্সট অন। কি বলছে? দুটি অম্লীয় দ্রবণে পিএইচ যথাক্রমে 3 ও 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণের অপেক্ষা কত গুণ অম্লীয়? এটা একটা হ্যাক্স আছে, হ্যাক্স ইউজ করো, ম্যাথ একদম ইজিলি হয়ে যাবে। হ্যাক্স হচ্ছে 10 টু দি পাওয়ার বড়টা বিয়োগ ছোটটা, বড় পিএইচ পিএইচ। আসো 10 টু দি পাওয়ার, এখানে বড় পিএইচ কত? 6 না? আর ছোট পিএইচ কত? 3। 6 থেকে 3 বাদ দিলে 10 টু দি পাওয়ার 3 মানে কত হয় বলো? 1000 গুণ। হচ্ছে ঘ। তারপর কক্ষ তাপমাত্রায় HCl ও সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপ এর মান কত? HCl একটা তীব্র অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় একটা নিরপেক্ষ লবণ তৈরি হয়, তার মাঝে অ্যাসিডীয় ও ক্ষারীয় কোনো ধর্মই থাকে না। আর এরকম দ্রবণের তাপমাত্রা হয় -57.33 কিলো জুল পার মোল। দেখো তো গ নাম্বারের সাথে মিলে যায় না, সো অ্যান্সার হচ্ছে গ। ও ম্যাথমেটিক্যাল প্রবলেমের 17 নম্বর এমসিকিউটা দেখো। দ্রবণ 1 দেওয়া আছে, কোশ্চেন কি বলছে? দ্রবণ 1 এর পিএইচ কত, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল এইচ একটা দুর্বল অ্যাসিড, এটা কেমনে বুঝবা? যে অ্যাসিডের কে এ
বা ধ্রুবক দেওয়া থাকবে সেটা অবশ্যই কি হয়, দুর্বল অ্যাসিড হয়, এটা মাথায় রাখবা। সো বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, ধরে নিচ্ছি বিয়োজন মাত্রা আলফা এবং ঘনমাত্রা কত, সি ইজ ইকুয়াল কত দেওয়া আছে, 0.01 মোলারিটি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু আগে পড়ে আসছিলাম কে সমান কি পড়ছিলা, সি আলফা স্কোয়ার, আলটিমেটলি আলফা সমান কি লেখা যায়, রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, বা রুট ওভার 6.8 গুণ 10^4 ডিভাইডেড বাই সি, কত এখানে 0.01 মোলারিটি, ক্যালকুলেট করলে 0.26 পাবা। ঠিক আছে, এখন নতুন ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান লেখা যায় সি ইন্টু আলফা, সি কত এখানে 0.01 আর আলফা কত 0.26, তাহলে এখানে কি পাচ্ছ 0.0026, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এত মোলারিটি। এখন পিএইচ এর সূত্র কি পড়ছিলা বলো, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তার মানে মাইনাস লগ 0.0026, যেটা ক্যালকুলেট করলে হয় 2.58। দেখো তো সি নাম্বারে কি এটা দেওয়া আছে না, হোপফুলি ম্যাথ প্রচেষ্টা বুঝতে পারছো। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে সি। নেক্সট ওয়ানে আসো, কি বলছে, সেম দ্রবণ দেওয়া আছে, দ্রবণ 1 দ্রবণ 2, কি বলছে দ্রবণ 1 ও দ্রবণ 2 পরস্পর মিশ্রিত করলে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড এর দ্রাব্যতা হ্রাস পাবে। দেখো 1 নম্বর দ্রবণে আছে হাইড্রোজেন আয়োডাইড বা এইচ এ কিছু একটা আছে, 2 নম্বর দ্রবণে আছে Na, এইচ কে ভাঙলে কি কি পাবা, হাইড্রোজেন পজিটিভ আর এ নেগেটিভ, Na এ কে ভাঙলে কি পাবা, সোডিয়াম আয়ন আর কে এ নেগেটিভ। দেখো 2 নম্বর দ্রবণে এ নেগেটিভ আছে, 1 নম্বর দ্রবণে কে আছে, এ নেগেটিভ আছে, তার মানে কি এই দুটা কি সম আয়ন না, আর সম আয়ন কোনো দ্রবণে থাকলে ওই দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়, সো 1 নম্বর ঠিক আছে। 2 নম্বরটা বলছে মিশ্রণটি অম্লীয় প্রকৃতির হবে, নট রিয়েলি। আচ্ছা, এইসে এইটা একটা দুর্বল ক্ষার, রিজনটা কি, এটার কি দুর্বল অ্যাসিড, সরি রিজনটা কি, এটা হচ্ছে কে দেওয়া আছে, তাই না, তাহলে উইক অ্যাসিড। ওকে, সোডিয়াম এ, এটা একটা বেস, তাই না, এই বেসের কি কেবি দেওয়া আছে, কেবি দেওয়া নাই, তার মানে কি এটা একটা স্ট্রং বেস, একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস মিলে কি তৈরি করে একটা অ্যাসিড মিডিয়াম না, ক্ষারীয় দ্রবণ, তার মানে কি মিশ্রণটি অম্লীয় প্রকৃতির হবে না। আইডিয়া ক্লিয়ার? লাস্ট ওয়ানে আসো, এটা তো অবশ্যই হবে যেহেতু 2 নাম্বারটা হয় নাই। তারপরে আমরা দেখি, হ্যাঁ এইচ এ একটা উইক অ্যাসিড, সোডিয়াম এ এটা হচ্ছে এই উইক অ্যাসিডের একটা স্ট্রং বেস। তো দুর্বল অ্যাসিড আর অ্যাসিডের তীব্র ক্ষার মিলে কি বাফার দ্রবণ তৈরি করে না, অম্লীয় বাফার, তোমাদের একটু আগে পড়াইছিলাম, একটু মনে করো। বাফার দ্রবণ পিএইচ আনচেঞ্জ রাখে বা চেঞ্জ হতে দেয় না, তো মিশ্রণটি পিএইচ বাধা দিতে সক্ষম, অ্যান্সার হবে 1 আর 3 বা বি নাম্বারটা। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। 19 নাম্বারটা দেখো কি বলছে, 18 মিলিলিটার 0.15 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 40 মিলিলিটার 0.25 মোলারিটি এই সেল যোগ করা হলো, উদ্দীপকের মিশ্রণে কোনটি অতিরিক্ত থাকবে। আচ্ছা, 80 মিলিলিটার 0.15 মোলারিটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এন চিন্তা করো, কত হবে এটা, 80 গুণ 0.15 মিলিমোল, ক্যালকুলেট করলে হবে 12 মিলিমোল। 40 ml 0.25 এই সেলের মোল সংখ্যা N2 চিন্তা করো, কত হবে 40 গুণন 0.25 মিলিমোল, ক্যালকুলেট করলে পাবা 10 মিলিমোল।
তো এই সিএল এর মোল সংখ্যা বেশি নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বেশি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে দ্রবণে অতিরিক্ত কে থাকবে? অবশ্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এটা কত? 12 থেকে 10 বাদ দাও, অ্যান্সার পেয়ে যাবা। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, 2 মিলিমোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হোপফুলি আইডিয়া ক্লিয়ার। নেক্সট অন, কি বলছে? সেম কোশ্চেন, জাস্ট কি বলছে? উদ্দীপকের মিশ্রণের পিএইচ হ্রাস করতে হলে কোনটি যোগ করতে হয়? আচ্ছা, পিএইচ হ্রাস করে কারা? অ্যাসিড, তাই কি না? দেখো, এই 4টে অপশনের মাঝখানে অ্যাসিডকে ক নাম্বার না, নাইট্রিক অ্যাসিড না। সো অ্যান্সার ইজ ক। ম্যাথ করার দরকার নেই এগুলো। 10 নম্বর এমসিকিউটা দেখো, কি বলছে? একটি বন্ধ পাত্রে 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাসকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, টেম্পারেচার কত? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 400 প্লাস 273 কেলভিন, কত হচ্ছে এটা? 673 কেলভিন। আচ্ছা, সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়। আচ্ছা ঠিক আছে, বিয়োজন মাত্রা কত? আলফা ইজ ইকুয়াল টু 25%, মানে কত লেখা যায়? 25/100, আলটিমেটলি 0.25, তাই তো? আমাদের বিক্রিয়াটা দেওয়া আছে, তাই না? আমরা হুবহু বিক্রিয়াটা তুলবো এখানে। হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, এটা মাথায় রাখবা। কর্নারে দেখো একদম, কোন বিক্রিয়ায় এন মোল পদার্থ থেকে এন আলফা পরিমাণ বিক্রিয়ক ভাঙে এবং ঠিক এন আলফা পরিমাণ উৎপাদ তৈরি হয়, ঠিক আছে? তাহলে বিক্রিয়ার শুরুতে বা ইনিশিয়াল স্টেজে হাইড্রোজেন আয়োডাইড কত মোল ছিল? 2 মোল। এর শুরুতে কি কোনো উৎপাদ থাকে? না। তাহলে উৎপাদ কত মোল এখানে? 0 মোল, 0 মোল। এন থেকে এন আলফা ভাঙে, তাই না? এখানে 2টা হচ্ছে এন পরিমাণ, তাহলে এন থেকে এন আলফা মানে 2 আলফা পরিমাণ ভাঙবে। কতটুকু তৈরি হবে? এন আলফা। হাইড্রোজেন কত মোল ছিল এখানে? 1 মোল না? তার মানে কি? আলফা মোল। আয়োডিনে 1 মোল ছিল, তার মানে কি? 1 ইন্টু আলফা বা আলফা মোল। এখন এটা ক্যালকুলেট করো, 2 থেকে 2 ইন্টু আলফার ভ্যালু কত? 0.25। কত হয় এটা? 2 আর 0.25 গুণ করলে 0.5, তার মানে কত পাচ্ছি আমি? 1.5 মোল। আর এইগুলা কত মোল হবে? 0.25 মোল, 0.5 মোল। তাহলে এই বিক্রিয়ায়, এই পুরো বিক্রিয়াটায় হাইড্রোজেন আয়োডাইড এর ঘনমাত্রা কত বলো? 1.5 মোলারিটি। হাইড্রোজেনের ঘনমাত্রা 0.25 মোলারিটি, আর হাইড্রোজেনের ঘনমাত্রাও সেম, ঠিক না? বলো। আমি অন্য একটা পেজ নিই, হ্যাঁ, একশনটা লিখে ফেলি আগে। হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, কোন একটা বিক্রিয়ার কেসি সমান কি পড়ছিল বলো তো? সহ কি হয়ে যাবে? পাওয়ার না? ডিভাইডেড বাই কি ছিল? বিক্রিয়কের ঘনমাত্রা, কি হয়ে যাবে? পাওয়ার। এবার ভ্যালু অ্যাড করো। হাইড্রোজেন কত ছিল? 0.25, আয়োডিনও 0.25। পাওয়ার অন লেখা যায় না লেখা একই কথা। আর হাইড্রোজেনের আয়োডাইড কত ছিল? 1.5, স্কোয়ার করো, তুমি বিক্রিয়ার কেসি পেয়ে যাবা। কিছু একটা হবে এটা, তাই কি না? এখন তুমি পড়ছিলা কেপি সমান কি ছিল? কেসি ইন্টু আর টি ডেল এন, তাই কি না? আমাকে বলো, এই বিক্রিয়ায় ডেল এন কত? উৎপাদ আছে 1 মোল, 1 মোল, মোট কত হচ্ছে? 2 মোল। কত মোল আছে? 2 মোল। 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে কি? কেবি সমান কি লেখা যায়? কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার 0। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত বলো? 1 না?
দেখা দরকার আছে নাই, তার মানে কি কেপি আর কেসি এর ভ্যালু সেমই হবে, যেটা আসবে তোমরা অ্যান্সারে এটা বসায় দিবা। ঠিক আছে, এটা তোমাদের কাজ দিলাম, করে ফেলো। সো আজকে এতটুকুই, তোমাদের সাথে আজকে এখানে সাইন আউট করতে হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী দিনে বা নেক্সট ডেতে সেকেন্ড পেপারের এমসিকিউ সব পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।